প্রিয় দর্শক, আজ 21শে সেপ্টেম্বর 2025 রবিবার। এখন সকালবেলা 8:40। আজকে শুভ মহালয়। আজকে মেট্রো স্টেশনে চলে এলাম, রামকৃষ্ণ আশ্রম মেট্রো স্টেশন। এখান থেকে যাব ইন্ডিয়ার গেটের উদ্দেশ্যে এবং তারপর দেখব যন্তর মন্তর। সমস্ত রাস্তাপথের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব, তার সঙ্গে জানাবো ইন্ডিয়া গেটের ইতিহাস এবং যন্তর মন্তরের ইতিহাস। তাই প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ জানালাম। খুব ইনফরমেটিভ ভিডিও হবে। এই প্রতিবেদন দেখলেই আপনারা সমস্ত কিছু তথ্য জানতে পারবেন এবং আপনারা যখন দিল্লি যাবেন সেখানে গিয়ে কীভাবে দেখবেন সমস্ত ইনফরমেশান এখানে উল্লেখ করব। মূলত ইন্ডিয়ান গেট ত্যাগের একটি শক্তিশালী প্রতীক, স্থাপত্য সৌন্দর্য এবং ভারতীয় দেশপ্রেম ও স্বর্ণের একটি কেন্দ্রীয় প্রতীক হিসেবে বিখ্যাত। আসুন এক নজরে জেনে নিই এর সম্পর্কে কিছু তথ্য। প্রথম বিশ্বযুদ্ধ এবং ইঙ্গো আফগান যুদ্ধে ব্রিটিশ সেনাবাহিনী হয়ে লড়াই করে নিহত 70,000 ভারতীয় সৈন্যের প্রতি শ্রদ্ধাঞ্জলি এই গেট। এডুইন লুটিয়েন্স কর্তৃক নকশাকৃত এর 42 মিটার উঁচু কাঠামোটি লাল ভরতপুর পাথর দিয়ে তৈরি, রোমান বিজয়ী খিলানের মতো। দেওয়ালগুলিতে 13,500 জনেরও বেশি সৈন্য এবং ব্রিটিশ সৈন্যের নাম খোদাই করা আছে। সৈন্যদের সম্মান জানাতে খিলানের নিচে একটি চিরন্তন শিখা জ্বলছে, যা 1971 সালের ভারত পাকিস্তান যুদ্ধের পর একটি উল্লেখযোগ্য সংযোজন। এটি জাতীয় অনুষ্ঠানের, বিশেষ করে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের একটি কেন্দ্রবিন্দু, যেখানে প্রধানমন্ত্রী পুষ্পস্তবক অর্পণ করেন। দিল্লির বিখ্যাত ট্রাফিক জ্যামের কথা কারো অজানা নয়। আমিও শুনেছিলাম। আমার হাতে সময় খুব কম ছিল এবং বিখ্যাত কয়েকটি জায়গা অবশ্যই দেখার ছিল। সেই জন্য এবারের ভ্রমণে আমি একদমই পাবলিক ট্রান্সপোর্ট মানে বাস বা গাড়ি ব্যবহার করিনি। আমি সবসময় দিল্লি মেট্রো করে প্রত্যেকটি জায়গা দেখার চেষ্টা করেছি, যাতে জ্যামে ফেঁসে না যাই, এবং তার সঙ্গে চেষ্টা করেছি র্যাপিডো বাইকে যাওয়ার। সেই অভিজ্ঞতাই প্রত্যেকটি প্রতিবেদনে শেয়ার করেছি। আপনারা এভাবে ঘুরে দেখতে পারেন। 18 শতকের মহারাজা জয় সিং দ্বিতীয় কর্তৃক নির্মিত একটি মানস মন্দির হচ্ছে দিল্লির যন্তর মন্তর। যন্তর মন্তর ঐতিহাসিক তাৎপর্য এবং এর বিশাল যন্ত্রের পিছনে বিজ্ঞানের সম্পর্কে জানতে পারবেন। সময় পরিমাপ, গ্রহণ পূর্বাভাস এবং মহাকাশীয় বস্তু ট্র্যাক করার জন্য ব্যবহৃত 13টি জ্যামিতিক নকশা কাঠামো চিত্তাকর্ষক সংগ্রহ এখানে রয়েছে। মান মন্দিরের নকশায় বিজ্ঞান এবং স্থাপত্যের অনন্য মিশ্রণ দেখে অবাক হতে পারবেন। শতাব্দী আগে এই যন্ত্রগুলো কিভাবে ব্যবহৃত হতো এবং আজকের জ্যোতির্বিদ্যা অধ্যয়নে তাদের প্রাসঙ্গিকতা কিভাবে, সেটি আপনি বুঝতে পারবেন। নমস্কার, আমি দেবনাথ। আপনারা দেখছেন এটিভি পরিবেশিত দেবনাথ নিবেদিত আধ্যাত্মিক ভ্রমণের চ্যানেল ট্রাভেলার দেব। আদ্যাশক্তি মহামায়া ও বাবা মহাদেবের আশীর্বাদে 51 শক্তিপীঠ, দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দর্শনের উদ্দেশ্যে আমার পরিকল্পনা শুরু। মাতৃ আশীর্বাদে 51 শক্তিপীঠের 30টি পর্ব, দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে সর্বমোট 7টি পর্ব, অনেক সিদ্ধ সাধনপীঠ, জাগ্রত জীবন্ত কালী ক্ষেত্র, প্রাচীন ঐতিহাসিক শৈব ক্ষেত্র, ভগবান শ্রীকৃষ্ণ ও রাধা মায়ের জন্মস্থান, শৈশব এবং তাদের লীলা ক্ষেত্র, শ্রী রামচন্দ্র সীতা মায়ের জন্মস্থান, রাজত্ব, তাদের বিবাহস্থল এবং তাদের সেই মৃত্যুস্থান, বজরংবলী মহারাজের বিভিন্ন প্রাচীন ঐতিহাসিক মন্দির, সপ্তঋষি ও মহর্ষিদের সাধনস্থল, দুর্গম বিপদসংকুল পাহাড়ি পথে ট্রেকিং দর্শন করে তার ইতিহাস সহ প্রতিবেদন প্রচার করেছি চ্যানেলে প্লে লিস্টে আলাদা আলাদা ফোল্ডারে। নতুন দর্শকরা চ্যানেল সাবস্ক্রাইব করে প্রত্যেকটি প্রতিবেদন সুযোগ মতো দেখুন এবং আত্মীয় বন্ধু সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে। শুভ মহালয়। আজকে 21 তারিখ সানডে, সকালবেলা 8:40 চলে এলাম মেট্রো স্টেশনে। এখান থেকে আগে ইন্ডিয়া গেট যেতে হবে। ইন্ডিয়া গেট যাওয়ার জন্য প্রথমে এখান থেকে রাজীব চক যেতে হবে। রাজীব চক থেকে কেন্দ্রীয় সচিবালয় আবার চেঞ্জ করতে হবে। একজনকে জিজ্ঞাসা করলাম, তিনি তাই বললেন। যাই আগে কেন্দ্রীয় সচিবালয় গেলেই ইন্ডিয়ান গেট পাবো। এখান থেকে 1 নম্বরে যাই। ইন্ডিয়া গেট, যা পূর্বে অল ইন্ডিয়া ওয়ার মেমোরিয়াল নামে পরিচিত ছিল, এটি নয়াদিল্লি, ভারতের আনুষ্ঠানিক অক্ষের পূর্ব প্রান্তে অবস্থিত একটি বিশিষ্ট যুদ্ধ স্মারক, যা আনুষ্ঠানিকভাবে কর্তব্য পথ নামে পরিচিত।
এটি ভারতীয় সেনাবাহিনী ৭৪,১৮৭ জন সৈন্যের স্মরণে একটি স্মারকের মতো দাঁড়িয়ে আছে, যারা 1914 থেকে 1921 সালের মধ্যে প্রথম বিশ্বযুদ্ধে ফ্রান্স, ফ্ল্যান্ডার্স, মেসোপটেমিয়া, পারস্য, পূর্ব আফ্রিকা, গ্যালিপলি এবং তৃতীয় অ্যাংলো আফগান যুদ্ধে মারা গিয়েছিলেন। প্রায় ১৩,৩০০ জন সেনার নাম, যার মধ্যে কিছু ব্রিটিশ সৈন্য এবং অফিসারের নামও রয়েছে, গেটে খোদাই করা রয়েছে সেগুলো। এডুইন লুটিয়েন্স দ্বারা ডিজাইন করা স্মৃতিস্তম্ভটি প্রাচীন রোমান বিজয়ী খিলান যেমন কনস্ট্যান্টাইনের আর্চ থেকে অনুপ্রেরণা নিয়ে তৈরি এবং প্রায়শই প্যারিসের আর্ক ডি ট্রায়োম্ফের সাথে তুলনা করা হয়। 1971 সালে ভারত পাকিস্তান যুদ্ধের পর কালো মার্বেলে প্লিন্থ, যুদ্ধের শিরস্থানে মোড়ানো একটি উল্টানো রাইফেল এবং 4টি চিরন্তন শিখা দ্বারা বেষ্টিত একটি স্মৃতিস্তম্ভ স্থাপন করা হয়েছিল। অমর জওয়ান জ্যোতি নামে পরিচিত, যাকে অমর সৈনিকের শিখাও বলা হয়। এটি ভারতের অজানা সৈনিকের সমাধি হিসাবে দাঁড়িয়ে রয়েছে। 1971 থেকে 2022 সাল পর্যন্ত অমর জওয়ান জ্যোতি জাতীয় সামরিক স্মরণের কেন্দ্রবিন্দু হিসাবে রয়েছিল। কয়েক দশক ধরে ভারতের প্রধানমন্ত্রী এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা প্রজাতন্ত্র দিবস সহ প্রধান জাতীয় অনুষ্ঠানগুলিতে এই স্থানে শ্রদ্ধা জ্ঞাপন করতেন। 2022 সালের জানুয়ারিতে অমর জওয়ান জ্যোতির চিরন্তন শিখাটি আনুষ্ঠানিকভাবে অবস্থিত জাতীয় যুদ্ধ স্মৃতিস্তম্ভের চিরন্তন শিখার সাথে মিশে যায়। ইন্ডিয়ান গেট ভারতের বৃহত্তম যুদ্ধ স্মারকগুলির মধ্যে একটি হিসেবে বিবেচিত হয় এবং এটি একটি গুরুত্বপূর্ণ জাতীয় ল্যান্ডমার্ক হিসেবে রয়েছে। এটি একটি বিশিষ্ট জনসাধারণ স্থান, প্রায়শই পর্যটকরা পরিদর্শন করেন এবং ঐতিহাসিকভাবে নাগরিক সমাজের সমাবেশ এবং বিক্ষোভের সাথে জড়িত। 1931 সালের 12 ফেব্রুয়ারি ভিত্তিপ্রস্তর স্থাপনের 10 বছর পর ভাইসরয় লর্ড আরউইন স্মৃতিস্তম্ভটির উদ্বোধন করেন, যিনি এই উপলক্ষে বলেছিলেন, আমাদের পরে যারা এই স্মৃতিস্তম্ভটি দেখবেন তারা এর উদ্দেশ্য সম্পর্কে চিন্তা করে সেই ত্যাগ এবং সেবা সম্পর্কে কিছু শিখতে পারবেন যা এর দেওয়ালে লেখা আছে। স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং উদ্বোধনের পরবর্তী দশকে রেল লাইনটি যমুনা নদীর ধারে স্থানান্তরিত করা হয় এবং 1926 সালে নতুন দিল্লি রেলওয়ে স্টেশনটি খোলা হয়। প্রতিদিন সন্ধ্যা 7টা থেকে রাত 9:30 পর্যন্ত আলোকিত এই গেটটি আজ দিল্লির অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন আকর্ষণ হিসেবে কাজ করে। যানবাহন চলাচল বন্ধ না হওয়া পর্যন্ত গাড়িগুলি এই গেট দিয়ে যাতায়াত করত। প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ রাষ্ট্রপতি ভবন থেকে শুরু হয়ে ইন্ডিয়া গেটের পাশ দিয়ে যায়। 2017 সালে ইন্ডিয়া গেটটি ইংল্যান্ডের লিসেস্টারে অবস্থিত আরেকটি লুটিয়েন্স যুদ্ধ স্মারক আর্চ অফ রিমেম্ব্রেন্সের সাথে জোড়া লাগানো হয়েছিল, যার নকশাটি খুব অনুরূপ কিন্তু ছোট আকারে তৈরি করা হয়েছিল। একটি অনুষ্ঠানে যুক্তরাজ্যে ভারতের হাই কমিশনার লিসেস্টারের আর্চে পুষ্পস্তবক অর্পণ করেন এবং ভারতের নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার ইন্ডিয়া গেটে একটি পুষ্পস্তবক অর্পণ করেন। স্মারক গেটটি এডুইন লুটিয়েন্স দ্বারা ডিজাইন করা হয়েছিল, যিনি কেবল নয়াদিল্লির প্রধান স্থপতিই ছিলেন না, বরং ইম্পেরিয়াল ওয়ার গ্রেভস কমিশনের সদস্য এবং যুদ্ধ সমাধি এবং স্মারকগুলির ইউরোপের অন্যতম প্রধান ডিজাইনার ছিলেন। তিনি ইউরোপের 66টি যুদ্ধ স্মারক নকশা করেছিলেন, যার মধ্যে রয়েছে 1919 সালে লন্ডনে অত্যন্ত সম্মানিত সেনোটাফ, প্রথম বিশ্বযুদ্ধের পরে নির্মিত প্রথম জাতীয় যুদ্ধ স্মারক, যার জন্য তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড লয়েড জর্জ দ্বারা কমিশন লাভ করেছিলেন। লন্ডনের সিনোটাফের মতো নয়াদিল্লির স্মৃতিস্তম্ভটি একটি ধর্মনিরপেক্ষ স্মারক, যা ধর্মীয় এবং ক্রসের মতো সাংস্কৃতিকভাবে নির্দিষ্ট মূর্তি থেকে মুক্ত। লুটিয়েন্স তার জীবনীকার ক্রিস্টোফার হাসির মতে মৌলিক মোডের উপর নির্ভর করেছিলেন, যা ধর্মীয় অলঙ্করণযুক্ত সার্বজনীন স্থাপত্য শৈলীর উপর ভিত্তি করে স্মৃতির একটি ধরন। আর্ক ডি ট্রায়োম্ফের সৃজনশীল পুনর্গঠন নামে পরিচিত ইন্ডিয়া গেটটি বৃহত্তর খোলা অংশ জুড়ে 30 ফুট অর্থাৎ 9.1 মিটার বিস্তৃত এবং কিংসওয়ের পূর্বে অক্ষীয় প্রান্তে অবস্থিত। বর্তমান কর্তব্য পথ, নয়াদিল্লির কেন্দ্রীয় দৃশ্য এবং প্রধান আনুষ্ঠানিক শোভাযাত্রা পথ। 42 মিটার লম্বা অর্থাৎ 138 ফুট ইন্ডিয়া গেটটি
লাল ভরতপুর পাথরে একটি নিচু ভিত্তির উপর দাঁড়িয়ে আছে এবং পর্যায়ক্রমে সূর্য স্নানের নকশা সহ একটি ফ্রিজের উপর একটি বিশাল কার্নিস ছাঁচে উঠে গেছে। শীর্ষে অগভীর গম্বুজ যুক্ত বাটিটি বার্ষিকীতে জ্বলন্ত তেল দিয়ে পূর্ণ করার উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল, তবে এটি খুবই কম করা হয়। প্রায় 625 মিটার অর্থাৎ 2051 ফুট ব্যাসসহ স্মারক গেট সরবুজ কমপ্লেক্সটি প্রায় 306,000 বর্গমিটার অর্থাৎ 32,90,000 বর্গফুট এলাকা জুড়ে বিস্তৃত। ইন্ডিয়া গেটের কাঠামোটি আয়তাকার, 4টি মুখের প্রতিটিতে একটি করে বৃহৎ খিলানপথ রয়েছে, তবে লম্বা দিকের খিলানগুলি আরো বড় এবং উঁচু। ছোট দিকের খিলানগুলি নিচের দিকে বন্ধ দরজা সহ, তবে উপরে খোলা। প্রযুক্তিগতভাবে 4টি খিলান ভবনটিকে একটি ট্রেটাপাইলন করে তোলে। ছোট দিকের খিলানগুলির অবরুদ্ধ নিচের উপরে পাথরের তৈরি একটি বৃহৎ অলঙ্কার রয়েছে। ভবনের চারপাশে ছাঁচগুলি এমন স্তরে অবস্থিত যেখানে উভয় আকারের খিলান উপরে উঠে যায় এবং খিলানের কিস্টোনগুলো সামান্য বেরিয়ে আসে। ছোট দিকের খিলানগুলির কিস্টোনগুলির শীর্ষটি উচ্চতর, দীর্ঘ দিকের খিলানগুলি ভিত্তি স্তরে ছাঁচের নিচে স্পর্শ করে। খিলানের সিলিংয়ে এবং নিচের অংশগুলি সুব্যবধানযুক্ত খামার দিয়ে সজ্জিত। 22 সালের 21শে জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন ইন্ডিয়া গেটের ছাউনিতে সুভাষচন্দ্র বসুর একটি মূর্তি স্থাপন করা হবে। 23শে জানুয়ারি 2022 তারিখে পরাক্রম দিবস অর্থাৎ সাহস দিবস হিসেবে পালিত হয়। নেতাজির 28 ফুট উঁচু এবং 6 ফুট প্রস্থের একটি 3D হলোগ্রাফিক মূর্তি উদ্বোধন করা হয়। 8ই সেপ্টেম্বর 2022 তারিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইন্ডিয়া গেটের কাছে নেতাজি সুভাষচন্দ্র বসুর নবনির্মিত এই মূর্তিটি উদ্বোধন করেন। হচ্ছিল না, র্যাপিডো বুক করেছি, তারপর হলো। फरमान भाई आपका नाम बोलो, आपका गाड़ी का नंबर बोलो। 5528। अच्छा, कहाँ छोड़ के पता है? तो लोकेशन दिखा रहा है, अर्जनगढ़। हाँ दिखा रहा है, जंतर मंतर दिखा रहा है। अर्जनगढ़ बोला। मैंने जंतर मंतर किए हैं भाई, देख लो ठीक से। अर्जनगढ़ दिखा रहा है तो जंतर मंतर, जंतर मंतर। हाँ, तो गलत क्यों बोल रहे हो भाई? चलो चलो, आपका यूपीआई है ना? हाँ है। यूपीआई में पेमेंट करेंगे, कैश नहीं है। तो 20 रुपया चाहिए और ऑफलाइन लोगे कैश देके तो 25 रुपया मांगता है। तो जो भी है इधर लिखा हुआ है कैश पेमेंट 25 पर पर्सन एंड फॉर कैशलेस पेमेंट ऑनलाइन 25%। तो यहाँ से एंट्री होता है, इधर से एंट्री करते हैं। नया दिल्ली जंतर मंतर একটি মান মন্দির যা খালি চোখে ব্যবহারের জন্য তৈরি। এটি ভারতের 5টি যন্তর মন্তরের মধ্যে একটি। যন্তর মন্তর অর্থ আকাশের সাদৃশ্য পরিমাপের যন্ত্র। এটি 13টি স্থাপত্য জ্যোতির্বিদ্যা যন্ত্র নিয়ে গঠিত।
1688 সালে আঞ্চলিক রাজ্য শাসনকারী রাজপুত পরিবারের জন্মগ্রহণকারী জয় সিং শিক্ষার এমন এক যুগে জন্মগ্রহণ করেছিলেন যেখানে জ্যোতির্বিদ্যার প্রতি গভীর আগ্রহ ছিল। নয়াদিল্লির যন্তর মন্তর মানমন্দিরের একটি স্থাপনায় একটি ফলক রয়েছে যা 1910 সালে স্থাপিত হয়েছিল এবং ভুল করে কমপ্লেক্সটির নির্মাণকাল 1710 সাল বলে উল্লেখ করা হয়েছে। পরবর্তী গবেষণায় দেখা গেছে 1724 সালকে নির্মাণের প্রকৃত বছর হিসাবে চিহ্নিত করা হয়েছে। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে 723 ফুট অর্থাৎ 220 মিটার উপরে অবস্থিত। এই মানমন্দিরের প্রাথমিক উদ্দেশ্য ছিল জ্যোতির্বিদ্যার ছক সংকলন করা এবং সূর্য, চাঁদ এবং গ্রহগুলির সময় এবং গতিবিধির পূর্বাভাস দেওয়া। আজকাল এই উদ্দেশ্যগুলি কিছুকে জ্যোতির্বিদ্যা হিসেবে শ্রেণীবদ্ধ করা হবে। 1724 সালে নির্মিত দিল্লির যন্তর মন্তরটি 1857 সালে বিদ্রোহের ফলে যথেষ্ট ক্ষয়প্রাপ্ত হয়ে পড়ে। রামযন্ত্র, সম্রাট যন্ত্র, জয়প্রকাশ যন্ত্র এবং মিশ্র যন্ত্র হল যন্তর মন্তরের স্বতন্ত্র বাদ্যযন্ত্র। এই স্থাপনাগুলির মধ্যে সবচেয়ে বিখ্যাত জয়পুর। 19 শতকের শেষের দিকেও অবনতি ঘটে। 1901 সালে যখন মহারাজ রাম সিং যন্ত্রটি পুনরুদ্ধারের জন্য যাত্রা শুরু করেন। যন্তর মন্তর নতুন দিল্লিতে অবস্থিত এবং 1724 সালে জয়পুরে মহারাজা দ্বিতীয় জয় সিং এটি নির্মাণ করেছিলেন। 18 শতকে তার শাসনমলে মহারাজ 5টি মানমন্দির নির্মাণ করেছিলেন। এই 5টির মধ্যে দিল্লিতে অবস্থিত একটি মানমন্দিরই প্রথম নির্মিত হয়েছিল। অন্য 4টি মানমন্দির উজ্জয়িনী, মথুরা, বারাণসী এবং জয়পুরে অবস্থিত। এই মানমন্দিরগুলি নির্মাণের উদ্দেশ্য ছিল জ্যোতির্বিদ্যা সংক্রান্ত তথ্য সংগ্রহ করা এবং সৌরজগতের গ্রহ, চাঁদ, সূর্য ইত্যাদির গতিবিধি সম্পর্কে সঠিকভাবে ভবিষ্যৎবাণী করা। এটি নির্মিত হওয়ার সময় এটি ছিল অনন্য। 1867 সালের মধ্যে যখন ভারত ব্রিটিশ রাজ্যের অধীনে ছিল তখন মানমন্দিরটি যথেষ্ট ক্ষয়প্রাপ্ত হয়েছিল। নয়াদিল্লির যন্তর মন্তরে মানমন্দিরে 4টি স্বতন্ত্র যন্ত্র রয়েছে। সম্রাট যন্ত্র বা সর্বোচ্চ যন্ত্র একটি বিশাল ত্রিভুজ যা মূলত একটি সমান ঘন্টা সূর্য ঘড়ি। এটি 70 ফুট উঁচু, ভিত্তি থেকে 114 ফুট লম্বা এবং 10 ফুট পুরু। এর 128 ফুট লম্বা অর্থাৎ 29 মিটার কর্ণ রয়েছে যা পৃথিবীর অক্ষের সমান্তরাল এবং উত্তর মেরুর দিকে নির্দেশ করে। ত্রিভুজের উভয় পাশে একটি চতুর্ভুজ রয়েছে যার ক্রমানুসারে ঘন্টা, মিনিট এবং সেকেন্ড নির্দেশ করে। সম্রাট যন্ত্র নির্মাণের সময় সূর্যঘড়ি ইতিমধ্যেই বিদ্যমান ছিল, কিন্তু সম্রাট যন্ত্র মৌলিক আলিঙ্গন সূর্যঘড়িকে বিভিন্ন স্বর্গীয় বস্তুর অবক্ষয় এবং অন্যান্য সম্পর্কিত স্থানাঙ্ক পরিমাপের জন্য একটি নির্ভুল হাতিয়ারে পরিণত করেছে। বৃহৎ সম্রাট যন্ত্র স্থানীয় সময় 2 সেকেন্ড পর্যন্ত নির্ভুলতার সাথে গণনা করতে পারে এবং এটি বিশ্বের বৃহত্তম সূর্যঘড়ি হিসেবে বিবেচিত হয়। জয়প্রকাশ যন্ত্র, জয়প্রকাশে ফাঁকা গোলার্ধ থাকে যার অবতল পৃষ্ঠে চিহ্ন থাকে। তাদের প্রান্তের বিন্দুগুলির মধ্যে ক্রসওয়্যারগুলি প্রসারিত ছিল। রামের ভিতর থেকে একজন পর্যবেক্ষক বিভিন্ন চিহ্ন বা জানালার ধার দিয়ে একটি তারার অবস্থান সারিবদ্ধ করতে পারতেন। এটি সবচেয়ে বহুমুখী এবং জটিল যন্ত্রগুলির মধ্যে একটি, যা একাধিক সিস্টেমে আজিমুথাল উচ্চতা সিস্টেম এবং নিরক্ষীয় স্থানাঙ্ক সিস্টেম স্বর্গীয় বস্তুর স্থানাঙ্ক দিতে পারে। এটি জনপ্রিয় স্বর্গীয় সিস্টেমের সাথে সহজে কথোপকথনের সুযোগ করে দেয়। রামযন্ত্র খোলা শীর্ষ বিশিষ্ট দুটি বৃহৎ নলাকার কাঠামো যা পৃথিবীর অক্ষাংশ এবং দ্রাঘিমাংশের উপর ভিত্তি করে তারার উচ্চতা পরিমাপ করতে ব্যবহৃত হয়। মিশ্র যন্ত্র হলো 5টি যন্ত্রের সমন্বয়ে তৈরি একটি যন্ত্র যা বছরের সবচেয়ে ছোট এবং দীর্ঘতম দিন নির্ধারণের জন্য তৈরি করা হয়েছে। এটি দিল্লি থেকে তাদের দূরত্ব নির্বিশেষে বিভিন্ন শহর এবং স্থানে দুপুরের সঠিক মুহূর্ত নির্দেশ করতে ব্যবহার করা যেতে পারে। মিশ্র যন্ত্রটি বিশ্বের বিভিন্ন শহরে দুপুর কখন তা নির্দেশ করতে সক্ষম হয়েছিল এবং এটি মানমন্দিরের একমাত্র কাঠামো যা দ্বিতীয় জয় সিং আবিষ্কার করেননি। সাস্থান যন্ত্র একটি পিন হোল ক্যামেরা মেকানিজম ব্যবহার করে। এটি চতুর্ভুজ স্কেলগুলিকে সমর্থনকারী টাওয়ারগুলির মধ্যে তৈরি করা হয়েছে। এটি সূর্যের নির্দিষ্ট পরিমাপ যেমন সূর্যের শীর্ষ দূরত্ব, অবক্ষয় এবং ব্যাস পরিমাপ করতে ব্যবহৃত হয়। কপাল যন্ত্র জয়প্রকাশের মতো একই নীতিতে নির্মিত। এই যন্ত্রটি একটি স্থানাঙ্ক ব্যবস্থার অন্য স্থানে রূপান্তর নির্দেশ করার জন্য একটি প্রদর্শনী হিসেবে ব্যবহৃত হয়।
সক্রিয় স্বর্গীয় পর্যবেক্ষণের জন্য ব্যবহৃত হয় না। রাশিবল্য যন্ত্র, এই 12টি কাঠামো তৈরি করা হয়েছিল প্রতিটি রাশিচক্রের নক্ষত্রপুঞ্জকে নির্দেশ করে। যখনই কোনো স্বর্গীয় বস্তু মধ্যরেখা অতিক্রম করে ঠিক সেই মুহূর্তে তার অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ পরিমাপ করে। 1727 থেকে 1734 সালের মধ্যে দ্বিতীয় জয়সিং পশ্চিম মধ্য ভারতে 5টি অনুরূপ মানমন্দির তৈরি করেছিলেন, যেগুলি সবকটি যন্তর মন্তর নামে পরিচিত। এগুলি অবস্থিত জয়পুরে, উজ্জয়িনীতে, মথুরা এবং বারাণসীতে। যন্তর মন্তরের উদ্দেশ্য ছিল জ্যোতির্বিদ্যা এবং জ্যোতিষশাস্ত্র, তবে এগুলি একটি প্রধান পর্যটন আকর্ষণ এবং জ্যোতির্বিদ্যার ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ স্মৃতিস্তম্ভ।